এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী তো আজকে একটি মাত্র ক্লাসের মাধ্যমে বৃত্তর একবারে খুঁটিনাটি যা আছে সব কমপ্লিট করে দিব। আমি যদি এই মুহূর্তে এসএসসি 2026-কে বলি যে তোমার সবচেয়ে বড় গণিতের সমস্যা কী, তাহলে সে বলবে যে বৃত্ত। বৃত্ত এমন একটি অধ্যায় যে অধ্যায়টা শিক্ষার্থীদের মাথায় একেবারে কোনোভাবেই এখন পর্যন্ত যাচ্ছে না। তাহলে আজকের এই ক্লাসটি তোমার জন্য। এই মুহূর্তে আমি বৃত্তের এমন এমন জিনিসগুলো করে দেবো যা আগামী পরীক্ষার কাল অর্থাৎ রবিবারে একবারে হুবহু প্রশ্ন কমন পাবা, পাশাপাশি বোঝানোর চেষ্টা করব সর্বোচ্চ। আমি আমার লাইফে যতটুকু চেষ্টা করব, মানে তুমি হয়তোবা বৃত্ত সম্পর্কে যদি কিছু নাও বোঝো, এখন থেকে তুমি সব কিছু বলবা। একবারে বেসিক থেকে শুরু করব আমি এই ক্লাসটা, অর্থাৎ এখানে আমি একবারে বেসিক জিনিসগুলো তোমাদের আগে শিখে নিব, তারপর এমসিকিউ কমপ্লিট করে দিব, সিকিউ কমপ্লিট করে দিব এবং এসকিউ কমপ্লিট করে দিব। এখন প্রশ্ন হলো ভাইয়া, এই প্রশ্নগুলো কোথা থেকে আসবে? এসকিউর যদি কথা বলি, এসকিউ প্রশ্নটা আসবে তোমাদের যে উপপাদ্যগুলো আছে, যেমন উপপাদ্য 20, উপপাদ্য 21, এগুলো হুবহু দিয়ে দেবে। এইটাই হলো এসকিউ বা 2 নম্বর প্রশ্নের উত্তর, যেটা মেন বই থেকে আসবে। এমসিকিউ আমরা করিয়ে দিব বিগত সালের সকল প্রশ্ন বা টপ প্রশ্নগুলো, সিকিউ হলো বিগত সালে করব। তো বেসিক বিষয়গুলো কি? এখন কথা হলো, আমরা যদি বৃত্ত শিখতে চাই আমাদের কি কি জানতে হবে? ছোট ছোট কিছু বিষয় জানতে হবে, তারপরে আমরা সোজা শুরু করতে পারবো। ধরো একটা বৃত্ত, আমি যদি এখান থেকে একটা বৃত্ত সার্কেল নিই, তো আমরা এখান থেকে একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। তো এখানে ধরো সাপোজ আমি এখান থেকে একটা গোল নিচ্ছি, যেটা এটা ওকে। তো এইটা তোমার একটা বৃত্ত হইলো, তাই না? একটা বৃত্ত শিখতে গেলে ছোট ছোট কিছু বিষয় জানা লাগে, যেগুলো অবশ্যই তোমরা জানতে হবে, কারণ না জানলে তুমি ইজিলি কমপ্লিট করতে পারবে না। এখন কথা হলো ভাইয়া কি জানতে হবে? ছোট ছোট বিষয়, যেমন হলো বৃত্তের ব্যাস কোনটা, ব্যাসার্ধ কোনটা, জ্যা কোনটা, লম্ব কোনটা, এই কয়েকটা বিষয় জানলে তুমি যে কোনো বৃত্ত ইজিলি করতে পারবা। তারপর আমরা করবো কি, আমরা এই বেসিকটা আলোচনা করার পরে আমরা শুরু করবো তোমাদের মেন বই যে উপপাদ্যগুলো আছে, কারণ ওই উপপাদ্যগুলোই হুবহু আসে এবং ওই উপপাদ্যগুলো বোর্ডে কিভাবে আসছে সেটা আমরা দেখিয়ে দিব। কেননা প্রশ্ন তো আবার পারতে হবে নাকি? আমরা জাস্ট উপপাদ্য আজকে শিখে গেলাম, মেন বই শিখে গেলাম, কাল পারলাম না, তাহলে তো হবে না। আমরা প্রশ্ন দেখিয়ে দিব যে এই প্রশ্নটা এই জিনিস দেখলে তুমি বুঝতে পারবে যে এই উপপাদ্যটাই আসছে এবং এটাকে এইভাবে উত্তর করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে একটা বৃত্ত আঁকা আছে, একটা বৃত্তের একটা নির্দিষ্ট নাম থাকে, একটা বিন্দুর একটা কেন্দ্র থাকে। এই কেন্দ্রকে আমরা সবসময় ধরি ও, তাই আমরা লিখি কেন্দ্র ও। দেখবা যখন আমরা বিশেষ নির্বাচন লিখি, আমাদের কিন্তু বৃত্তের কয়েকটা অংশ লিখতে হয়, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, প্রমাণ, তাই না? তাহলে নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন আমাদের শুরুতেই লিখতে হয় ও কেন্দ্র বিশিষ্ট। তাহলে কেন্দ্রটা কি থাকে? ও। এই জন্য আমরা এখানে সবসময় লিখি ও কেন্দ্র বিশিষ্ট। এখানে বৃত্তের একটা নাম দেওয়া হয়। কীভাবে নাম দেওয়া হয়? যখন ধরো আমি একটা এরকম বৃত্তই আঁকলাম, ঠিক আছে, এটা খুব আসে, তো এরকম একটা বৃত্ত আঁকলাম, এরকম, ঠিক আছে? এই যে বৃত্তটা আঁকলাম, তাহলে এখানে একটা নাম থাকে, ধরো এটা এ, এটা হলো বি, এটা হলো সি। তখন আমরা এই লেখাটা লিখি কীভাবে? এটা কেন্দ্র, তাই লিখি ও কেন্দ্র বিশিষ্ট। আমরা যখন লিখি এভাবে লিখি ও কেন্দ্র বিশিষ্ট, ঠিক আছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের নাম কি? এ বি সি। এ বি সি একটি বৃত্ত, একটি বৃত্ত। আশা করি এই যে এই কথাটুকু বললাম যে একটা বৃত্ত লেখার নিয়ম হলো একটা কেন্দ্র যেটা থাকবে সেটা হলো তোমার কেন্দ্র, আশপাশে যেগুলো লেখা থাকে ওইটা হলো তোমার একটা বৃত্ত। একটা লাইন তুমি লিখতে পারবা, মানে এখন যতটুকু দেখালাম এখান থেকে তুমি একটা লাইন লিখতে পারবা যে ও কেন্দ্র বিশিষ্ট, আশপাশে যেগুলো দেওয়া থাকবে ওইটার নাম হলো বৃত্ত। তাহলে এই পর্যন্ত আমার খবর। এখন বিবরণ দেওয়ার আগে আমাকে আরেকটা জিনিস জানতে হবে, তো আমি এটাকে মুছে দিচ্ছি অ্যান্ড এই লাইনটাকে মুছে দিচ্ছি। যেমনটা আমি তোমাকে বললাম যে বিবরণ দেওয়ার আগে আমাদের ছোট্ট একটা কিছু জানতে হবে। জিনিসটা কি? যেমন একটা বৃত্তের কেন্দ্র হইলো মাঝখানে, নাকি? কেন্দ্র থেকে যে কোনো জায়গায় যদি টাচ করো তাকে বলা হয় ব্যাসার্ধ। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ব্যাসার্ধ। সেমভাবে কেন্দ্র থেকে যে কোনো জায়গায় টাচ করলে তাকে আমরা বলি কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এবং ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর কথা হলো এখান থেকে টাচ করে তুমি যেদিকে যাও প্রত্যেকটা এক একটা ব্যাসার্ধ। তাই ধরো সাপোজ যদি এটা ও হইতো, এটা যদি এ হইতো, এটা যদি বি হইতো, বিষয়টা এরকম যে ও থেকে এও যা, ও থেকে বিও তাই। তার মানে ও এ সমান ও বি। এটা একটা বিষয় যে যখন কেন্দ্র থেকে যে কোনো জায়গায় টাচ করবা তাহলে তোমার মোটামুটি সবগুলোই আমাদের কি? আমাদের ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ সবগুলোই সমান। আর আরেকটা ছোট্ট জিনিস জানলে আমরা এখন শুরু করতে পারবো। অনেকের কাছে একটু বোরিং লাগতে পারে, কারণ এগুলো তোমরা জানোই, ঠিক আছে? বাট অনেক স্টুডেন্ট আছে কিছুই জানে না। এখন আমাদের এই ক্লাসটা এমনভাবে প্রপার করছে যে 0 থেকে একবারে হিরো পর্যন্ত থাকে, ঠিক আছে? অর্থাৎ সে কিছুই জানে না, কিছু পারে না, আজকে বৃত্তর প্রথম ক্লাসে ঢুকছে এবং এই ক্লাসটা কমপ্লিট করবে, এইটা সে টার্গেট করছে আমি আজকে রাসেল ভাইয়ের এই ক্লাসটা শেষ করব। এবং এই ক্লাসটা শেষ করার পর তোমাকে আমি আশ্বস্ত করতে পারি যে কোনো বোর্ড, এনি বোর্ড সলভ ইউ, ঠিক আছে? এনি বোর্ড ইউ ক্যান সলভ, তুমি করতে পারবা, তোমার পক্ষে সম্ভব।
তো তুমি কি করবা, তোমার পক্ষে আগে এইটা করতে হবে। তো আমি একটা ছোট আরেকটা জিনিস বুঝে গেলাম যে ব্যাসার্ধ জিনিসটা কি। এরপর আমাকে বুঝতে হবে ব্যাসটা কি। কেন্দ্র থেকে যে কোনো জায়গায় টাচ, মানে কেন্দ্রকে টাচ করে একটা ছেদ থেকে আরেকটা বিন্দুকে গেলে এটাকে আমরা বলি ব্যাস। ব্যাস হলো জিনিসটা কি, ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। দেখো কেন্দ্র থেকে এইখান থেকে এই অংশকে আমরা বলি ব্যাসার্ধ, এখান থেকে এই অংশকে বলি আমরা ব্যাসার্ধ। তার মানে ব্যাসটা হচ্ছে কয়বার, দেখো একটা আর এখানে একটা আর, তাহলে ব্যাস ইকুয়াল কত, 2r। তো এইটা হলো বিষয় যে ব্যাস ইকুয়াল ডি সমান 2r। তো এটা হলো দুইটা। আমি এখানে এমনভাবে বুঝাবো যেন তুমি সাধারণ সেট ফাংশনের যে অঙ্কগুলো করো, বীজগণিতের যে ছোটো ছোটো অঙ্কগুলো করো, ওরকম যেন হয়, কঠিন যেন না হয়, ঠিক আছে? মনে হবে যে অঙ্ক করতেছি, এগুলো মুখস্থ কিছু করতেছি না, মুখস্থ করবোই না, মুখস্থ জিনিস না এটা, মুখস্থগুলো পারবাও না, ঠিক আছে? তো আমি এইভাবে তোমাকে করাচ্ছি। ওকে, মোটামুটি আমার বেসিক শেষ। এর কেন্দ্র ছাড়া অন্য যে কোনো জায়গায় যদি টাচ করে তাহলে আমরা তাকে বলি জ্যা। কেন্দ্র ছাড়া, কেন্দ্র ব্যতীত অন্য যে কোনো জায়গায় যদি টাচ করে তাকে বলি ব্যা। এখন জ্যা শেষ হলো, ব্যাস শেষ হলো, ব্যাসার্ধ শেষ হলো। আরেকটা কথা মনে লেখা থাকে যে কোনো ইতে, স্পর্শক। যে কোনো একটা থাকে যে ওই বিন্দু থেকে দুটি স্পর্শক, ও এ ও তোমার কি ওপি ও বি এরকম থাকে। তো বিষয় হলো স্পর্শক জিনিসটাকে, একটা কেন্দ্র ধরো দূরে একটা বিন্দু আছে, সেটা পি বিন্দু। এইখান থেকে তুমি যদি একটা জায়গায় টাচ করো, যেমন এখানে টাচ বেশি হয়ে গেছে, দুই জায়গায় স্পর্শ করছে, এখানে একটা স্পর্শ করছে, এখানে, এইটাকে আমরা বলি স্পর্শক, সরি স্পর্শক, ঠিক আছে? স্পর্শক। তো এই জিনিসটা জানতে হবে, এই কেন্দ্র থেকে এই যে একটা টাচ করলে তাকে, এই যে টাচটা করছে এটাকে আমরা বলি স্পর্শক, স্পর্শক। তাহলে আমি মোটামুটি বেসিক জিনিসগুলো তোমাকে আশা করি বুঝাইতে পারছি যে আমাদের কোনটা কেন্দ্র, মানে প্রথম লাইনটা আমরা কীভাবে লিখি, তারপর হলো ব্যাস কোনটা, ব্যাসার্ধ কোনটা, জ্যা কোনটা, স্পর্শক কোনটা, এগুলো বুঝাইতে পারছি। এইবার তোমার পক্ষে সব করা সম্ভব, এবার তুমি সব বোর্ড ইজিলি করতে পারবা। আমাদের আর কিছু উপপাদ্য শিখি। এখন আমরা কি করব, তোমাদের জন্য ইম্পর্টেন্ট উপপাদ্য 20 বা যেগুলো উপপাদ্যগুলো আছে সেগুলো করব। এগুলো করলে কি হবে যে এগুলো থেকে প্রশ্ন কীভাবে আসবে সেগুলো তোমাদের দেখিয়ে দিব। তাহলে আগামীকাল তুমি 100% এখান থেকে করতে পারবা। তো চলো আমরা শুরু করি, উপপাদ্য 20 থেকে শুরু করব। তারপরে যেটা আছে সেটা প্রতিটা অঙ্ককে টাইপ ভিত্তিক করি। তো আমরা প্রতিটা অঙ্কের টাইপ ভাবেই দেখাবো, টাইপ এ, ঠিক আছে? বৃত্তের মধ্যে আমাদের টোটাল টাইপ আছে 3টা, অর্থাৎ এ বি সি 3টা টাইপ আছে। আমরা প্রথমে টাইপ এ নিয়ে কথা বলি। প্রথমে তোমাদের বইয়ের থেকে যেই উপপাদ্যটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো উপপাদ্য 20। উপপাদ্য 20 তোমাদের বৃত্তের মধ্যে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন প্রশ্ন যদি শেখার ক্ষেত্রে আমরা পরীক্ষার কেন্দ্রে যখন দেখি বা বইয়ে যখন দেখি, এভাবে লেখা আছে উপপাদ্য 20-এ যে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বাট প্রশ্নে কিন্তু এরকম থাকে না, বা এরকম কখনোই কোনো লেখাই থাকে না। সৃজনশীল আকারে বলে প্রমাণ করো যে এটা সমান এটা। এখন সমস্যা দাঁড়ায় যে জায়গায়, সেই জায়গায় তোমরা বুঝতেই পারো না যে আসলে কোন জ্যামিতি আসছে, তুমি যে মুখস্থ করছো কোনটা লিখবা। বাট আমি এখন এই মুহূর্তে তোমাকে এমনভাবে শেখাবো, সেটা শুধুমাত্র প্রশ্ন বোঝাতেই সমস্যা হবে এমন নয়, তুমি অঙ্ক যেমনভাবে সমাধান করতে পারবা সেমভাবে প্রশ্নও বুঝতে পারবা। তো চলো আমরা এক এক করে শুরু করি। প্রথম এই বৃত্তটা আমি ক্লিয়ার করব। উপপাদ্য 20, বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে। তো সর্বপ্রথম আমি একটা বৃত্ত আঁকবো এই সাইডে। তো আমি এখানে একটা সাইডে তোমার জন্য একটা বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে? আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করব। আচ্ছা, তো এখান থেকে আমি একটু বেশি নিয়ে নিচ্ছি, একটু বেশি নিব তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? একটু বড় করে নিচ্ছি। তো এখান থেকে মোটামুটি, হ্যাঁ ঠিক আছে। তো আমি এখান থেকে একটা বৃত্ত অঙ্কন করে দিলাম তোমাদের জন্য, ঠিক আছে? তো আমার একটা বৃত্ত কিন্তু এখানে হয়ে গেল। আচ্ছা, একটা বৃত্ত, ক্লিয়ারলি একটা বৃত্ত আছে বৃত্তর একই চাপের উপর। তার মানে আমাকে একটা চাপ নিতে হবে। বৃত্ত চাপ বলতে কি বোঝায় আমি তোমাকে একটা ক্লিয়ার বলি। এটা তোমার একটা নর্মালি বৃত্তের তোমরা কেকের যে টুকরা করো না, কেক কাটো তো, বার্থডে কেক, বা তোমরা আশা করি এটা তো জানো বার্থডে যেটা তোমার থাকে, ঠিক আছে? এই যে বার্থডে কেকগুলো থাকে, বার্থডে কেকের সময় আমরা কি করি, ছুরি দিয়ে এ পাশের একটা অংশ কাটি, এ পাশের একটা অংশ কাটি। এই যে অংশটা আছে, এই অংশটাকে বলা হয় বৃত্তচাপ, বৃত্তকলা বা বৃত্তাংশ। আর তোমাকে বলছে বৃত্তচাপ, তোমাকে চাপ বলছে। চাপ কোনটা, এইখান থেকে যে এই অংশটা, এই যে মানে যে কাটা অংশটা কেকের বা টুকরাটা, এরকম ভাবে তুমি যে অংশটাকে কেটে নিছো, এইটাকে বলা হয় বৃত্তচাপ বা বৃত্ত অংশ। তারা প্রশ্ন বলছে বৃত্তের একই চাপ, মানে একটা চাপ আঁকতে হবে। তো আমি সেখানে একটা চাপ অঙ্কন করে নিব আমার মন মতো। সেক্ষেত্রে মাঝখান বরাবর আমি কাটবো। তো আমি এখানে একটা বিন্দু নিব, যেটাকে এ বলবো, এখানে আর একটা বিন্দু নিব যেটাকে আমি বি বলবো। তাহলে আমার দুইটা কি হলো, একটা চাপ হয়ে গেল। আর বৃত্তের মধ্যে অবশ্যই যেখান থেকে আমি অঙ্কন করি সেখানে একটা কি থাকে, কেন্দ্র থাকে। তো একই চাপ, এটা একটা চাপ, এখান থেকে বৃত্তর এখান থেকে এভাবে কাটা হয়েছে। তো দেখো নিচের যে টুকরাটা, কেকের যে একটা টুকরা কাটলাম আমি এখানে, যে এই অংশটুকে,
এটা কিন্তু একটা চাপ, আবার উপরে কিন্তু কেকের আরেকটা অংশ হলো, সেটাও কিন্তু আমার একটা চাপ। তো এটাকে আমরা বলি চাপ, ঠিক আছে? এই অংশটাকে আমরা বলি কি? এই অংশটাকে আমরা বলি চাপ। আচ্ছা, এটাকে মুছে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমার একটা চাপ। মোটামুটি আমি বুঝতে পারলাম যে তুমি একই চাপের উপর, চাপের কথাটা তুমি বুঝতে পারলা। আচ্ছা, আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? ইরেজ করে দিই। তো ইরেজ করার পরে আমি তোমাকে বাকি অংশগুলো দেখাবো। এটা বড় করে নিচ্ছে, এটা কি বড় হয়ে আসছে? একটু বড় করে দিই, ঠিক আছে? মুছতে অনেক সময় লাগবে। আচ্ছা, ওরে বড় জায়গায় ছোট হয়ে গেল যে। আচ্ছা, তো এর পরবর্তী প্রশ্ন হলো একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন প্রশ্ন হলো কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা কেন্দ্রস্থ, আর কেন্দ্র ব্যতীত বৃত্তের যে কোনো জায়গায় যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রে তো ইতিমধ্যে কোণ উৎপন্ন করছে, এখান থেকে এখানে একটা কোণ ইতিমধ্যেই হয়ে আছে, তো এটা আমার কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এখন আমার একটা বৃত্তস্থ কোণ আঁকতে হবে, সেটা আমি নিচেও আঁকতে পারি, আমি উপরে আঁকতে পারি, বাট বইয়ের মতোই আঁকবো। আমি আঁকবো উপরে, এখান থেকে এইভাবে। তাহলে আমার কি এটা একটা গেল। তো আমার এ ও সি হলো আমার কি? কেন্দ্রস্থ কোণ, কারণ এটা কেন্দ্রে, এই কোণটা কেন্দ্রে আছে তাই কেন্দ্রস্থ কোণ। আর এইটা, এই যে কোণটা, এটা আমার কি? বাইরে আছে, কেন্দ্র তো নাই, কেন্দ্রের বাইরে বৃত্তের যে কোনো জায়গায় থাকলে এটা কি? এটা হলো আমার বৃত্তস্থ কোণ। তাহলে এইটা হলো আমার বৃত্তস্থ কোণ, এইটা আমার কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? এটা আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি বুঝতে পারলাম যে আমার বৃত্তস্থ কোণ উপরে, আমার কেন্দ্রস্থ কোণ নিচে। আচ্ছা, প্রশ্নে বলছে যে এর দ্বিগুণ হবে। তো এখন প্রশ্ন হলো বিশেষ নির্বাচন লিখতে হবে। যে কোনো প্রশ্নে বা যে কোনো জ্যামিতিতে আমাদের কয়েকটা ধাপে কাজ করতে হয়। প্রথম লিখতে হয় বিশেষ নির্বাচন, প্রথম আমাদের লিখতে হয় বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মানে যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটাকে তোমাকে সাজায় লিখতে হয়। কিভাবে? এখানে যেমন বলছে বৃত্তে, এখন এই বৃত্তটা আমি কিভাবে লিখবো? ও হলো আর কেন্দ্র, ও কেন্দ্রের বিশিষ্ট এ বি সি। আচ্ছা, আমি এখানে আমি কি লিখছি? এখানে এ, এখানে বি লিখছি, তাহলে এখানে দিব সি, তাহলে এ বি সি। অথবা উল্টাভাবে লিখতে পারি, ঠিক আছে? এ বি সি এভাবে হলো, তুমি আবার কি এ সি এ বিও বলতে পারি। তো যাক, সাজা লিখবো। তো প্রশ্নে বলবো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট এমন একটা বিষয় হয়েছে। আচ্ছা, তুমি একটু বুঝে নেবে, ঠিক আছে? মানে লেখাটা যাও একটা সুন্দর ছিল, স্মার্ট বোর্ডে এসে লেখাটা আরো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, চলো একটু আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। তো এখানে কি লিখবো? ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট, ঠিক আছে, বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে, বৃত্ত, এই ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্ত, এবং তাহলে আমার বৃত্ত পর্যন্ত লেখা শেষ। এই একই চাপ কোনটা? একই চাপ হলো বি এ বি, একই চাপ। অথবা এভাবে লিখতে পারি এ বি সি, এটা মনে হয় বেটার হবে। আমি মনে হয় এটাকে মুছে দিয়ে এইটাকে ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে? এটাকে ইরেজ করে দিচ্ছে, দিয়ে আমি এটাকে একটু সাজিয়ে লিখি, কারণ লেখাটা কেমন এলোমেলো হয়ে গেল। আচ্ছা, তো আমি এইখানে এইটাকে এ দিই, মানে একটা সিরিয়ালে দিই, এমন না যে আগের বার হবে না, এরকম হবে, বাট এইটাকে এ দিই, এটাকে বি দিই, এটাকে সি দিই, এটা ভালো হবে। আচ্ছা, এবং তোমার একই চাপ বলছিল না? এবং একই চাপ, এবং একই চাপ কোনটা? চাপের নাম কোনটা? এই যে চাপ হলো, চাপ কি? বি সি, একই চাপ বি সি এর উপর দণ্ডায়মান, এর উপর দণ্ডায়মান। দেখবা সবসময় দেখবা যে বিশেষ নির্বাচন লেখো, প্রশ্ন যা থাকে এটাকে সাজায় লিখতে হয়, উদ্দীপক আর প্রশ্ন সাজায় লিখলেই হয়ে যায়। তাহলে বিসির উপর দণ্ডায়মান, তাহলে এখানে আমি লিখে দিব দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি এখানে লিখবো কি? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কোনটা আমার? কেন্দ্রস্থ কোণ হলো আমার এইটা, যার নাম হলো বি ও সি কোণ। যে কোণটা লিখবা সেটা মাঝখানে লিখতে হবে, উল্টা করে লেখা যেতে পারে, সি ও বি কোণও লেখা যেতে পারে, বাট তুমি যে কোনোভাবেই লিখতে পারো। তো কেন্দ্রস্থ কোণের নামটা লিখে দিবা, নামটা কি? বি ও সি, মানে মাঝখানে খালি ওটা রাখবে, তাহলেই হবে। তাহলে বি ও সি। এখন এই কোণটা যদি তুমি ঘোরায় লিখতে তাও হইতো, কোনটা এইভাবে লেখা যেতে পারো, সি ও বিও লেখা যেতে পারো, সি ও বি, তাও লেখা যেত। এমন না যে বইয়ে যা আছে তাই হুবহু লিখতে হবে, মেন টপিক তুমি বুঝতে পারছো না। কেন্দ্র হলে এটা কেন্দ্রের কোণ, এখন কেন্দ্রের কোণ এইভাবে দিলেও এটা মাঝখানে যাবে, এইভাবে দিলেও এটা মাঝখানে যাবে, মাঝখানে গেলেও এটা কোণ, তার মানে এটা নিয়ে কোনো সমস্যা আমাদের নাই। তাহলে আমার এই অংশটা গেল, আমি এটা মুছে দিব, আমি জাস্ট তোমাকে এটা বোঝানোর জন্য দেখাই দিলাম। তো আমার কি? কেন্দ্রস্থ কোণ হয়েছে, এখানে যা লেখা আছে কেন্দ্রস্থ কোণ। এবার কি? বৃত্তস্থ কোণ। এবার কি? বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের। আচ্ছা, এবং এখানে আমি একটা কমা দিয়ে বৃত্তস্থ লিখে দিচ্ছি, ঠিক আছে? যেভাবে লেখা আছে বৃত্তস্থ
কোণ। বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্ত হলো বৃত্তের কোণ কোনটা? বাহিরে কোণ এটা, যে কোণের নাম কি বি এ সি কোণ অথবা সি এ বি কোণ। মেন কথা হলো এই কোণটা লিখবো, এটা মাঝখানে যাবে, সোজা হিসাব শেষ। তাহলে বৃত্তস্থ কোণের নাম হলো এইভাবে লিখতেছি বি এ সি কোণ। তাহলে বি হবে এখানে, একটু ইরেজ করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমার কি হবে, এবং ছিল না, এবং আচ্ছা নাকি এর উপর দণ্ডায়মান ছিল, সরি, মানে একটা লেখা মুছে গেলে সমস্যা হয়ে যায়। আচ্ছা, এখানে এর উপর দণ্ডায়মান ছিল, আমি লেখাটা এটাই লিখে দিচ্ছি, ঠিক আছে, এর উপর। আচ্ছা, এর উপর দণ্ডায়মান। আচ্ছা, তাহলে বৃত্তস্থ কোণ কোনটা দাঁড়ালো? বৃত্তস্থ কোণ দাঁড়ালো বি এ সি কোণ। তাহলে বৃত্তস্থ কোণ হলো বি এ সি কোণ, হয়েছে? তুমি দেখো এখানে প্রশ্নে যা লেখা ছিল আমি কিন্তু হুবহু তাই লিখে দিলাম। অনেক ক্ষেত্রে যখন সৃজনশীল আকারে দেওয়া থাকে তখন এই অংশটা এই পর্যন্ত তোমার উদ্দীপকে দেওয়া থাকে আর নিচের অংশটা প্রমাণে দেওয়া থাকে। এখন তো আমার এতটুকু তো আমার বিশেষ নির্বাচন হলো, এখন খালি লাস্ট কথা হচ্ছে যে দ্বিগুণ লিখতে হবে। তাহলে আমি লিখবো কি, প্রমাণ করতে হবে যে এই যে এই লাইনটাই তোমার প্রশ্নে থাকবে, প্রমাণ করতে হবে যে, হবে, ঠিক আছে, প্রমাণ করতে হবে তোমার কি যে, তো প্রমাণ করতে হবে যে কি, কেন্দ্রস্থ কোণ এখানে বসে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমার কেন্দ্রস্থ কোণ কোনটা? আমার কেন্দ্রস্থ কোণ হলো বিওসি কোণ। আমার কেন্দ্রস্থ কোণ বিওসি কোণ সমান সমান 2 গুণন বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটা? আমার এটা, যে কোণের নাম আর কি বি এ সি কোণ। এই যে লাইনটা দেখতেছো না, প্রশ্নে এরকমই লাইন লেখা থাকবে। তো এটা আমার বিশেষ নির্বাচন হলো। আমি এখন তোমাকে প্রশ্ন বোঝাবো, তারপর আমি বাকি বিষয়টা তোমাকে প্রমাণ দেখাবো। তাহলে এই যে আমার কি গেল, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন প্রশ্নের লাইন কিন্তু এই থাকবে যে প্রমাণ করো যে বিওসি সমান 2 গুণন বিএসি। এরকম প্রমাণ থাকলে এই জ্যামিতি আসছে। এখন এরকম না থেকে প্রশ্ন এরকম থাকতে পারে যে এই হাফটাকে এই পাশে দিল, যে হাফ ইন্টু বিওসি কোণ সমান হলো কোণ বিএসি কোণ, তারপরেও এই জ্যামিতিই আসছে। তো প্রমাণ এইভাবেও আসতে পারে, প্রমাণ এইভাবেও আসতে পারে, দুইটা জ্যামিতি এই একটাই। এখন প্রশ্ন হলো প্রশ্নে কিভাবে আসবে সেটা তুমি বুঝে নিতে হবে তোমাকে, তাহলে হবে। যেহেতু আমার নিচের লাইনের আপাতত কাজ নেই, আমি নিচের লাইনটাকে মুছে দিচ্ছি। তো এই গেল আমার কি, আমার গেল এটা হলো আমার কি বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন কি, প্রশ্নেই দেওয়া থাকে। এবার আসি অঙ্কন। অঙ্কন 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 মানে প্রয়োজনে তুমি যে বাহ্যিক দাগগুলো দাও। এখন অঙ্কন আমাকে কি করতে হবে, এই প্রমাণটা করার জন্য এইভাবে তো সহজে করতে পারবো না। আমরা একটা জ্যামিতি আশা করি শিখছি, এরকম একটা জ্যামিতি যে বৃত্তের বহিস্থ কোণ, বৃত্তের বাইরে যে কোণটা থাকে, আমি যদি এটাকে এক্স নিই, এই বাইরের কোণ ভিতরের 2 কোণের সমষ্টি, এটা যদি এ হয় এটা যদি বি হয়, ভিতরের বাইরের কোণ ভিতরের 2 কোণের সমষ্টি সমান। কেননা একটা ত্রিভুজের টোটাল থাকে 180 ডিগ্রি, একটা সরল রেখায় সরাসরি থাকে 180 ডিগ্রি। তার মানে 180 তো সমান। তার মানে এই লাইন বরাবর 180 আছে, এখানে যতটুকু কাটছে ততটুকু এখানে আছে। এখন অতটুকু কি এখানে আর এখানেও আছে। বিষয়টা এরকম, ধরো এটা 60 আছে, এটাও 60 আছে, আর তাহলে এটা কত আছে, 60 আছে, সেই অনুসারে এটা কত আছে, 120। তুমি এইভাবে এইভাবে যদি করো সেটাও আসে 180, 60 করলে কত, 180। তো বিষয়টা এটাও তোমাকে মনে রাখতে হবে যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ কেন্দ্রস্থ 2 কোণের সমষ্টির সমান। তো এই লাইনটা শুধু যে মনে রাখতে হবে এরকম না, তোমাকে এখানে 2টা কথা মনে রাখতে হবে। এই যে কোনো জ্যামিতি করার জন্য, প্রতিটা করার জন্য মানে নেসেসারি কিছু স্টেপ তোমার জানা লাগবে। কেউ যদি মনে করো যে আমি স্ট্রেটলি মুখস্থ করে নিব আর অঙ্ক হয়ে যাবে, তাহলে তো জীবন অন্তত আর যাই হোক জ্যামিতি হবে না। আর যাই হোক না হলে তোমার সারা জীবন জ্যামিতি কঠিনই মনে হবে। তার মানে এখানে আমাকে 2টা লাইন মনে রাখতে হবে। এক, যে ত্রিভুজের বহিস্থ কোণ কেন্দ্রস্থ 2 কোণের কি যোগফলের সমান, অর্থাৎ হলো এটা বি। তার মানে এক্স সমান সমান এ প্লাস বি, কেন্দ্রের বহিস্থ কোণ ভিতরের 2 কোণের সমষ্টির সমান। আবার আর একটা বিষয় তোমাকে এই জ্যামিতি প্রমাণ করার জন্য জানা থাকা লাগবে, সেটা হলো একটা ত্রিভুজের 2টা বাহু যদি সমান হয়, একটা ত্রিভুজের 2টা যদি বাহু সমান হয়, তার বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। ঠিক আছে, তার মানে এটাও যা কোণ হবে যদি এক্স হয়, এটাও আমার এক্সই হবে। বিষয়টা এটা, এই 2টা লাইন যদি তোমার মনে থাকে তুমি এটা ইজিলি করতে পারবা। তার মানে কি, একটা ত্রিভুজের বহিস্থ কোণ ত্রিভুজের কেন্দ্রস্থ 2 কোণের যোগফলের সমান। একটা ত্রিভুজের যে কোনো 2টা বাহু সমান থাকলে তার বিপরীত বাহুদ্বয় সমান। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। এবার চলো বাকি অংশ করি। এই 2টা জ্যামিতি বুঝতে পারলে এটার প্রমাণ কোনো কিছুই না। এবার চলো আগে অঙ্কন করি। তো এই জন্য আমাদেরকে এখানে যে কাজটা করতে হয় যে আমাদের এই বরাবর একটা লাইন টানতে হয়। ঠিক আছে,
এ আর এই ও বরাবর একটা কি করতে হয়, এভাবে সোজা লাইন টানতে হয়। লাইনটা বেশি বড় হয়ে গেছে, যদিও এত বড় দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমার। তো আমি এখান থেকে ইরেজ করে দিচ্ছি, এখান থেকে একটু, আবার এখান থেকে এই লেখাটাও ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, এই লেখাটাই ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। এই লেখাটা তো আমার প্রয়োজন নেই, এই লেখাটা আমি ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে হালকা একটু দাগ, ও দেখ কী হলো। আচ্ছা, একটু মিস করে নিচ্ছে, আমি পেন নিচ্ছে, ঠিক আছে, নিয়ে এটাকে একটু বড় করে দিচ্ছি। তাহলে এ বি সি ডি, লাস্টে হবে ডি, এ বি সি আছে, ডি দিলাম। এবার বিষয়টা দেখো, তাহলে এবার হলো আমি কি করলাম, আমার প্রমাণের সুবিধার জন্য আমি এই বরাবর একটা রেখাংশ আঁকলাম, যেটার নাম কি এ ডি রেখাংশ আঁকি। তো অঙ্কনে তুমি এটাই করবা, অঙ্কনে হয়তো আটটু লেখা থাকতে পারে, বাট তোমার তো এতটুকু দরকার নেই। তুমি কি করবা, তুমি লিখে দিবা যে এ থেকে, এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এ ডি রেখাংশ আঁকি, এ ডি রেখাংশ আঁকি, এতটুকু তোমার লিখলেই হবে। আরও একটু লেখা থাকলে ওটা বাদ দিয়ে দাও, রেখাংশ আঁকি। মোটামুটি এটা হয়ে গেছে। তাহলে এ বরাবর আমি রেখাংশ আঁকি। তাহলে আমার দুইটি স্টেপ চলে গেল। আমার স্টেপ 1 বিশেষ নির্বাচন কমপ্লিট, আমার স্টেপ 2 আমার কি অঙ্কন কমপ্লিট, লাস্ট স্টেপ প্রমাণ। এখন বলো ভাইয়া এটা তো যথামতা বুঝলাম, প্রমাণ কি করবেন? প্রমাণ আমি করবো একবারে ম্যাথমেটিক্স স্টাইলে, কারণ আমার প্রতিটা অঙ্ক, কারণ অঙ্কভাবে করলেই তুমি বুঝতে পারবা, এভাবে করলে কখনোই বুঝতে পারবা না। তো চলো আমরা ম্যাথমেটিক্স স্টাইলে করি। তো আমি এগুলোকে একটু ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। তুমি এগুলো তুলে নিবা অথবা পরে স্ক্রিনশট দিয়ে নিবা আরামে, হ্যাঁ। তো আমি এখানে একটু বড় পেন নিচ্ছে, ব্যাপার কি, এটাকে বড় তো করলাম কিন্তু বড় মনে হচ্ছে হয়নি নাকি। আচ্ছা, যতটুকু হয়েছে ততটুকু দিয়ে কাম চালাই। তো এটাকে আমি ইরেজ করে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে ওখানে স্ক্রিনশট দিয়ে নিবা, ওই যে জায়গাটুকু তোমার দরকার সেটুকু। তো এই তো আমার একটা গেল অংশ, তারপরে পরবর্তী অংশটা আসে। তো এটা আমার গেল। এবার এই প্রমাণ, এবার কি আমার প্রমাণ, আমি এবার প্রমাণ লিখব। প্রমাণ করব কি, প্রমাণ করব যে এই যে এই কোণটা, আমি যেমনটা ওখানে আমার লেখা ছিল, আমার প্রমাণ ছিল এটা, যেটা আমি ভুলে গেছি, বি ও সি কোণ কেন্দ্রস্থ কোণ সমান সমান এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 2 গুণন বি এ সি কোণ। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমার প্রমাণ করতে হবে, এটা আমার মাথায় রাখলাম। আচ্ছা, এবার আমি যে কাজটা করব এই প্রমাণ করার জন্য, দেখো এই অংশটা দেখো, এই যে চাপের উপরে দণ্ডায়মান, বি এ সি চাপের উপর দণ্ডায়মান বা বিসি চাপের উপর দণ্ডায়মান বলতে পারি। তো এই চাপের উপর দণ্ডায়মান যে একটা অংশ আছে, এটা দেখো, এটা হলো একটা ত্রিভুজের কি, এটা একটা বহি অংশ। এই বাহিরের যে অংশটা, এটা হলো এই কোণ আর এই কোণের সমান, ঠিক আছে তো কথা নাকি, যে বাহিরের একটা ত্রিভুজের বাইরের অংশ ভিতরের 2 কোণের সমষ্টির সমান। তো প্রথম ধাপ, আমার ধাপ 1 হলো এই কাজটা করতে হবে আমার প্রমাণে। আমি ধাপ 1 কাজ করব। ধাপ 1 আমাকে কি করতে হবে, এই যে ত্রিভুজটার বহি অংশ যেটা আছে, ঠিক আছে, অর্থাৎ হলো ত্রিভুজের যদি নাম লিখি, ত্রিভুজের নাম আসতেছে এ, মানে ও এ বি। আচ্ছা, ত্রিভুজ ও এ বি এর, ঠিক আছে, এর তোমার যে কোণটা আছে, এই কোণটা বি ও ডি কোণ, এর তোমার কি বি ও ডি কোণ, এই কোণটা, এই যে এই কোণটা ত্রিভুজের ভিতরে 2 কোণের যোগফলের সমান, আমি কি এই কোণটা লিখবো, এই যে এই কোণটার এই কোণটা। আচ্ছা, সেক্ষেত্রে সমান সমান আমি লিখবো এই কোণটা লিখতে হলে এ মাঝখানে রাখতে হবে, সেক্ষেত্রে আমি বি এ ও লিখতে পারি, ঠিক আছে। তো এটা তোমার উপরে ডিপেন্ড করে তুমি কিভাবে লিখবা। তাহলে আমি এই কোণটার নাম লিখবো, আমি লিখতেছি ও এ কি বি কোণ, মানে এইভাবে ও এ বি কোণ, এই কোণটা প্লাস এই কোণটা লিখলে কি এ বি ও কোণ, অথবা ও বি এ কোণ, আমি এইভাবে লিখলাম ও বি এ কোণ। তাহলে গেল ত্রিভুজের বহিস্থ কোণ ভিতরে 2 কোণের সমষ্টির সমান, এটা একটা গেল। আচ্ছা, আবার এই ধাপে আরেকটা লাইন আমি দেখাতে পারি, যে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের কেন্দ্র থেকে যে কোনো জায়গায় টাচ করলে তাকে আমরা বলি ব্যাসার্ধ। একটা ত্রিভুজের কেন্দ্র থেকে যে কোনো টাচ করলে আমরা বলি ব্যাসার্ধ। এখান থেকে এটাও তো একটা ত্রিভুজের কেন্দ্র থেকে, তাহলে এটাও ব্যাসার্ধ। তাহলে এটাও আমার ব্যাসার্ধ আর, এটাও আমার ব্যাসার্ধ, এটাও আর হয়, এটাও কি হয় আর, তাহলে এটাও ব্যাসার্ধ আর, এটাও আমার ব্যাসার্ধ আর, তাহলে দুইটাই কিন্তু আর। সেই অনুসারে এইটার মান যা হবে এটার মানও তাই হবে। তার মানে এই 2 বাহু কি সমান, আর যদি বাহু দুইটা সমান থাকে তাহলে তার বিপরীত কোণ দ্বয় সমান। তাহলে সেই অনুসারে আমরা আবার বলতে পারি যে ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধর নাম কি
ও এ, ব্যাসার্ধ ও এ সমান সমান ও বি, ও বি এই দুটো সমান। অতএব 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 এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণটার নাম যে এটা লিখছি, অতএব কি কোণ ও এ বি কোণ সমান কোণ ও বি এ কোণ, এই দুইটা কোণ সমান। ঠিক আছে, যেহেতু এই দুই বাহু সমান সুতরাং এর বিপরীত কোণ এইটা আর এর বিপরীত কোণ এইটা, এই দুইটা বাহু সমান। তো আমি লিখে দিলাম এই দুই বাহু সমান। তাহলে বিষয়টা দাঁড়াইলো কি, বি ও ডি কোণ ইকুয়াল টু, এটা আমি লিখতে পারি। সেই অনুসারে আমার দাঁড়াইলো এরকম যে বি ও ডি কোণ সমান সমান এই দুটো মিলে তোমার কি, ধরো আমি সাপোজ লিখলাম এই কোণটা আরেকবার লিখে দিচ্ছি, ও এ বি কোণ প্লাস কোণ তোমার কি ও বি এ কোণ। যেহেতু দুইটা কোণ সমান তার মানে আমি এটা প্রথমটা লিখে দিচ্ছি ও এ বি কোণ প্লাস তারপরে এটা তোমার কি ও বি, ও সরি এই কোণটা আমি আবার চেঞ্জ করে লিখবো, মানে এটাকে আমি চেঞ্জ করে লিখতেছি, এই লেখাটাকে আমি একে লিখবো না। কারণ আমার যে অনুসারে আমার যে লাইনটা স্টেপ ছিল এই লাইনটাতে বলা হয়েছে এইটা সমান এইটা, তার মানে আমি এই কোণ যেটা আছে এই কোণটা সমান আমি এটা লিখতে পারি, সেই অনুসারে আমি এইটা সমান ওইটা লিখে দেবো, এই কোণটা লিখে দেবো যে এটা ও এ বি কোণ। তাহলে এখানে দাঁড়ালো কয়টা, দুইটা দাঁড়ালো, একটা আর একটা কয়টা, দুইটা তোমার কি ও এ বি কোণ। তাহলে একটা স্টেপ ধাপ 1 এ আমার কি আসলো, আমার আসলো হলো বি ও ডি কোণ সমান হলো 2a ও বি। ঠিক আছে, এই অংশটা এ মানে সরি এ ও এ বি এটা বুঝছে। আচ্ছা, অনুরূপভাবে আমি ধাপ 2 তে করবো, একই কাজ করব। ধাপ ঠিক আছে 2, ধাপ 2 তে করবো অনুরূপভাবে, অনুরূপভাবে। আচ্ছা, অনুরূপভাবে কি, এই কোণ সমান যদি এটার ডাবল হয় তার মানে কি এই কোণটা সমান এটার ডাবল, এটার নাম কি সি ও ডি কোণ। তাহলে অনুরূপভাবে আমি লিখতে পারি কি সি ও ডি কোণ সমান সমান, মানে এই কোণ আর কোণটা এই কোণের ডাবল, যেমনভাবে এখানে লিখছি যে বি ও ডি কোণ এই কোণটা এই কোণের ডাবল, ও এ ডি কোণ, এই যে কোণ ও এ ডি কোণের ডাবল। ঠিক আছে, সেমভাবে আমি এখানে এই কথাটাই লিখে দিব, ও সরি 2 লিখে দিই। তো এটাকে আমি 2 ধরলাম, এটা আমার 2 কোণ, এই কোণটা কি ও এ সি কোণ। তাহলে ও এ সি কোণ। এবার আমি কি করব, এটা আমার ধাপ 1 যেটা আমি এটা পেয়েছি, এটা আমার ধাপ 2 দুটো পেয়েছি, আমি ধাপ 1 আর ধাপ 2 থেকে নিয়ে এই দুটোকে যোগ করে দিব। তাহলে আমি এখানে লিখবো ধাপ 1 ও ধাপ 2 থেকে পাই, মানে ধাপ 3তে একটু বইয়ের ভিন্ন হতে পারে বা একটু হালকা আলাদা মনে হতে পারে তোমার কাছে, বাট মনে রাখবা যে তুমি যদি এইভাবে সহজভাবে করো তাহলে এখানে মার্কও পাবা যেমন। ঠিক আছে, ধাপ 3তে লিখবো ধাপ 1 আর 2 থেকে পাই, ধাপ 1 ও 2 থেকে পাই, কি পাই ধাপ 1 আর 2 থেকে পাই কে। এবার আমি ওটাকে মুছে দিব। ঠিক আছে, আমি মুছে, কারণ আমার বোর্ডে জায়গা লাগবে, এখানে তো জায়গাই নেই, তবে এইটা মুছে দেবো এবার। তো এখানে আমি এটা মুছে দিচ্ছি। ও বাবা, এটা তো আমার মুছে না। আচ্ছা, এটা মুছছে না মুছুক, আমি আর উপরে লিখে দিচ্ছি। ঠিক আছে, আর উপরে লিখে দিচ্ছি, তো এখানে আলাদা করে দিচ্ছি বোর্ডে। এবার আমি ধাপ 1 এ পেয়েছি এইটা লেফট হ্যান্ড বাই লেফট হ্যান্ড যোগ, রাইট হ্যান্ড বাই রাইট হ্যান্ড যোগ, এটা এখানে এই কোণটা আমি পাইছিলাম হলো এখানে বিওডি কোণ যোগ এই পাশে লেফট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড গেল, এটা লেফট হ্যান্ড হলো কি সিওডি, এটা লেফট হ্যান্ড হলো সিওডি কোণ সমান সমান। এবার এটা রাইট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড গেল, এটা রাইট হ্যান্ড 2, এটা হলো 2, তারপর এটার হলো ও এ বি। এবার এটা রাইট হ্যান্ড, যেহেতু যোগ করছি তাই দুটাকে যোগ দেখাচ্ছি। তাহলে এটা রাইট হ্যান্ডে গেছে 2 ও এ সি, তাহলে এখানে কি 2 এ ও সি, সরি ভুল বললাম কি ও এ সি, সরি এখানে মিস্টেক লিখলাম। আচ্ছা, এখানে মিস্টেক হলো আমার, এখানে লেখার কথা ছিল হলো ও এ সি। আচ্ছা, এখানে আমার লেখার কথা ছিল, মার্কার কোথায়, আচ্ছা মার্কার নেওয়া হয়েছে, এখানে কি লেখার কথা ও এ সি। আচ্ছা, সেই অনুসারে আমার কি দাঁড়াইলো, এই কোণটা যেটা ছিল এটা আমার এই কোণটা ছিল তোমার, এটাকে ছিল ও, এখানে আমি লিখলাম বি, এটা আমার ডি। তো এইটা হলো এই অংশের কোণ, আবার এখানে যে অংশটা ছিল সেটা আমার সি, এইটা আর এইটা ছিল এই অংশের কোণ। তার মানে এই দুইটা মিলে আমি লিখতে পারি, মানে এই কোণ যোগ এই কোণ সমান কি এই পুরা কোণ। তো আমি এই দুইটা কোণ সমান লিখতে পারি কি এই পুরা কোণটা লিখতে পারি বি ও সি কোণ। তাহলে কোণটা হলো বি ও সি কোণ, মানে এই কোণ 1 নম্বর কোণ, এটা হলো আমার 2 নম্বর কোণ, এই 1 আর 2 যোগ মিলেই তো এই পুরা কোণটা হয়েছে। তাহলে এই দুইটা কোণ সমান এটা।
এবার এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমি 2 কমন নিতে পারি, কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, তাহলে আমি 2 কমন নিতে রইল কোনটা, এটা কোণ ও এ বি কোণ প্লাস 2 কমন নিতে রইল কি ও এ সি কোণ, ও এ সি কোণ হয়েছে। এবার তুমি যদি খেয়াল করো এই উপরের অংশে ও এ বি কোণ, এটা ছিল তোমার এদিককার অর্ধেক, এদিককার অর্ধেক ছিল। এখন আমি এটা তো মুস্তাকি করতে পারবো না, দেখানোর জন্য আমার কাটা লাগবে আমাকে। ও সি কোণ সমান এখানে 2 আছে 2, আর ওই 2 কোণ সমান যে উপরের কোণটা, উপরের কোণটার নাম ছিল কোণ বি এ সি কোণ, এই যে ঠিক আছে। তাহলে কি প্রমাণ হয়ে গেছে? পুরো অঙ্ক করলাম না, তোমার কাছে কি মনে হয়েছে যে আমি কোনো জ্যামিতি করাচ্ছিলাম? দেখো এরকমই বিষয় যে জ্যামিতি যদি তুমি তোমার মন মতো করো ইজিলি হয়ে যাবে। তো আমি একটা দেখালাম, চলো আমি আরও দেখাবো। তো আসলে জ্যামিতি কোনো কঠিন কিছুই না, যদি তুমি কঠিন মনে করো তাহলেই কঠিন, যদি সহজ মনে করো তাহলেই সহজ। এরপর উপপাদ্য 23 প্রশ্ন কেমন আসবে আশা করি তুমি বুঝতে পারছো। উপপাদ্য 23 বলছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তার মানে আমাকে একটা বৃত্ত আঁকা লাগবে। তো চলো আমি একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা বৃত্ত নিব সাইডে। তো আমি হালকা দূরত্ব নিচ্ছি, বেশি দূরত্ব না নেওয়া ভালো, সেক্ষেত্রে বুঝে মানে জায়গা ওদিকে নিলে এদিকে দেখা যাচ্ছে অঙ্ক করার জন্য জায়গা। আচ্ছা আচ্ছা, দিয়ে আমি এখানে একটা বৃত্ত এঁকে দিলাম, অনেক বড় আঁকছি মোটামুটি, আচ্ছা বোঝার জন্য অনেক বড় আঁকছি। তো এখানে প্রশ্নে বলছে কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে এটা একটা বৃত্ত আছে, অন্তর্লিখিত বলতে ভিতরে ভিতরে আঁকতে হবে, কি আঁকতে হবে, একটা চতুর্ভুজ আঁকতে হবে। তো এই বরাবর তুমি একটা চতুর্ভুজ আঁকবা, তোমার মন মতো এঁকে নিবা। চতুর্ভুজ মানে 4টা বাহু থাকলেই হলো, এমন নয় যে চতুর্ভুজের 4 বাহু সমান হতে হবে, এমন কোনো কথা নাই, জাস্ট চতুর্ভুজ হইলেই হলো। তাহলে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজের তুমি নাম দিয়ে দিবা তোমার মন মতো। এর যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে এটার বিপরীত কোণ এইটা আর এটার বিপরীত কোণ এইটা, মানে আমি যে কোনো ওয়েতে করতে পারি, যে কোনো দুইটা কোণের সমষ্টি দেখাতে হবে আমার 2 সমকোণ বা 180 ডিগ্রি দেখাতে হবে। আচ্ছা, তো যেহেতু বৃত্ত আঁকছি অবশ্যই বৃত্তের কি থাকবে, কেন্দ্র তো থাকবেই। আমি এইটা দেখাবো এই কোণটা। আচ্ছা, তাহলে আমি এটাকে লিখলাম এ, এটাকে আমি বললাম বি, এটাকে আমি বললাম সি, এটাকে আমি বললাম ডি। এখন প্রশ্নে যদি দেওয়া থাকে সেটা আলাদা বিষয়, বাট আমি যেহেতু নিজে এখনো অঙ্কন করতেছি তো আমি আমার মতোই অঙ্কন করব। আর প্রশ্নের যখন দেওয়া থাকবে তখন আমি প্রশ্নের মতো করে কাজ করব। তাহলে এটা গেল। তো আমি এতটুকু লিখে নিব, তারপর আমি বাকি কাজগুলো করব, যেহেতু আমাকে এখানে বিশেষ নির্বাচন দেখাতে হবে। তাহলে আমি এখানে লিখব হলো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, ঠিক আছে, নির্বাচন, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কি বৃত্তে, বৃত্তে কি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র বিশিষ্ট, দুঃখ রাখমকই মানে ছোট ক্লাসে আমি যখন ছোট ছিলাম, যেমনটা ভালো স্টুডেন্ট ছিলাম, তারপর আমার লেখাটাও অনেক সুন্দর ছিল। এরপর যখন মাস্টার হলাম, মাস্টার হওয়ার পর হইলেই জ্বালা, বুঝছো, মানে দুঃখ রাখার কোনো জায়গা নেই। প্রথমে হয়েছে যে খাতায় লেখে যত লেখাটা যত সুন্দর হতো, তারপর আমি মোটামুটি 3 বছর 4 বছর হচ্ছে 4 বছর ব্যাপী যে হোয়াইট বোর্ডে লিখছি, হোয়াইট বোর্ডে লেখা যাই হোক মোটামুটি কেবল একটা সুন্দর আছে। এখন নতুনভাবে স্মার্ট বোর্ড লেখার পর আবার দেখি হাত ফালায় লেখা যাবে না। তো এইখানে আবার দেখি লেখার মানে মানিজ্য তো আরও ধ্বংস হয়ে গেছে, মনে আমার নিজের লেখা মানে আমি নিজেই বুঝি না কী যে লেখি আল্লাহ জানে। যাই হোক, বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট, ঠিক আছে, এখানে বিশিষ্ট লিখতে লাগছিলাম আমি। তো মাঝে মধ্যে এমনভাবে লেখা লাগে কি আর বলার, কম ওই যে কমফোর্টের একটা বিষয় আছে সেই জিনিসটা নেই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তের নাম তো কি লিখবা, বৃত্তে, ঠিক আছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমি কি করছি, এ বি সি ডি একটা চতুর্ভুজ আঁকছি। বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটা কিভাবে আছে, অন্তর্লিখিত, এ বি সি ডি চতুর্ভুজ অন্তর্লিখিত রয়েছে। তাহলে চতুর্ভুজ অন্তর্লিখিত রয়েছে, আমি এখানে লিখব অন্তর্লিখিত রয়েছে, অন্তর্লিখিত, লিখিত, অন্তর্লিখিত রয়েছে। আচ্ছা, অন্তর্লিখিত রয়েছে, তাহলে আমার এই লাইনটা শেষ। যে কোনো দুইটি কোণের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে যে কোনো দুইটি কোণ আঁকার জন্য আমার কি করতে হবে, প্রথমত একটা কোণ এইটা, একটা কোণ আমি এটা নিব, তার মানে আমি এখানে মাঝখানে দাগ টানবো। তাহলে যে কোনো দুই কোণ, একটি কোণ কি এইটা, এইটা যেটা বি এ ডি কোণ, কারণ যে কোণটা লিখবো সেটা মাঝখানে লিখতে হবে, এটা লিখবো তাহলে এটা কোথায় লিখবো, মাঝখানে। তাহলে কোণ, যে কোনো দুইটি কোণ, তাহলে যে কোনো বলতে আমি 2টা কোণ নিয়ে নিচ্ছি, একটা কোণের নাম এটা লিখতেছি তোমার কি বি এ, আর ওটা কি ডি কোণ, তাহলে বি এ ডি কোণ, একটা কোণ এটা আর একটা কোণ হলে এটা নিব বি এ
বিসিডি কোণ, বিসিডি কোণ যে কোনো দুইটি কোণ, যে কোনো দুইটি বিপরীত কোণ, যে কোনো দুইটি বিপরীত কোণ, যে কোনো দুইটি, দুটি কি লিখছে না দুটি লিখিনি, আচ্ছা দুটি বিপরীত কোণ, বিপরীত কোণ, ঠিক আছে, যে কোনো দুইটি বিপরীত কোণ। তো এটা আমি নিয়ে নিলাম মোটামুটি যেভাবে লেখা ছিল চতুর্ভুজ, প্রথমে আমি চতুর্ভুজের ব্যাখ্যা লিখছি, যে কোনো দুটি বিপরীত কোণ নিতে বসে, তো একটা কোণ যদি আমি এটা নিই অপোজিট এটাই নিতে হবে, আর এটা নিলে এটা নিতে হবে। তো আমি যে কোনো দুটো বিপরীত কোণ নিয়ে নিচ্ছি। এখন প্রমাণ করতে হবে কি বিপরীত কোণ দেওয়ার সমষ্টি হলো দুই সমকোণ, তার মানে এখানে আমাকে লিখতে হবে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে, ঠিক আছে, হবে যে, প্রমাণ করতে হবে যে এই যে যেই দুটা কোণ নিলাম এই দুটা কোণ, এই দুটা কোণ বিএডি কোণ প্লাস তোমার কি বিসিডি কোণ সমান সমান দুই সমকোণ, দুই সমকোণ। এখন আমি এবার প্রশ্ন বোঝাবো তোমাকে, বোঝানোর পরে তো এইটা আমার প্রমাণ লাইন আসলো। এখন প্রশ্ন কিন্তু মেনলি এই সপ্তাহ থাকবে না, তুমি তো জানোই যে প্রশ্ন কখনো এরকম থাকবে না, প্রশ্ন থাকবে এরকম। যখন দেখবে যে এরকম দুই কোণের সমষ্টি কল দুই সমকোণ লেখা আছে, বা কোনো একটা দুইটা কোণ লেখা আছে যার কোণ দুই সমকোণ, তার মানে মনে রাখবা যে এই জ্যামিতি আসছে। এরকম দুটো কোণ লেখা থাকলে যদি লেখে দুই সমকোণ, তার মানে কি এই ধরনের কোণ আসছে, এই জ্যামিতি আসছে। অথবা প্রশ্নটা ঘুরায় করতে পারে, কোণ আমি দুইটাই লিখলাম, আমি এই দুইটা এইটাই কোণ লিখতেছি, বিএডি কোণ প্লাস কোণ বিসিডি কোণ, দুই এক সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, দুই সমকোণ মানে কি 90 90 180 ডিগ্রি। তার মানে প্রশ্নটা এইভাবেও দিতে পারে, এইভাবেও দিতে পারে। তো এইভাবে প্রশ্ন দিলেও বুঝতে হবে আমার এই জ্যামিতি আসছে, এইভাবে প্রশ্ন দিলেও আমাকে বুঝতে হবে যে আমার জ্যামিতি আসছে, কারণ এই দুইটার মধ্যে যে কোনো একটা কি খতে দিবে অথবা গতে দিবে। 4 মার্কের প্রশ্ন, তো এই 4 মার্কের মধ্যে তোমাকে প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্ন কিভাবে আসছে। আর তারপরে আমি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করাবো, সমস্যা নেই, মানে শুধুমাত্র যে শিখাবো তা না, আশা করি প্রশ্নটা তোমাকে বুঝাতে পারছি। এভাবে যদি বলে যে দুই সমকোণ তাও এই জ্যামিতি আসছে, এভাবে যদি বলে যে 180 ডিগ্রি তাও এই জ্যামিতিই আসছে, তখন আমার এরকম একটা চিত্র আঁকতে হবে এবং বিবরণ দিতে হবে। আমি এই নিচের অংশটা মুছে দিচ্ছি, যেহেতু আপাতত এটার কোনো প্রয়োজন নেই, আমি এটা এই হাত নিচ্ছি, ঠিক আছে, মানে এটা বড়ই দিচ্ছে না। তাহলে আমার এটা গেল কি, এটা গেল আমার বিশেষ নির্বাচন। এবার আমার কি যাবে, এবার আমার যাবে অঙ্কন, যেটা আমি আঁকতে হয় আমাকে। তো দেখো বিশেষ নির্বাচন সবসময় প্রশ্নে থাকে, অঙ্কনও সবসময় প্রশ্নেই থাকে। অঙ্কটা আমাকে কী করতে হবে, এই কোণটা প্রমাণ করার জন্য আমাকে এখানে একটা দাগ টানতে হবে, কারণ এটা আমার কেন্দ্রস্থ কোণ, আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমাদের জানা আছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমি এখানে একটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করব, এই যে হয়ে গেল, এখান থেকে এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কাজটা আমি লিখতে পারি। তাই আমি কি করলাম, আমি আমার সুবিধার জন্য আমি ও বি আর ও সি করলাম যোগ। তাহলে আমি এই কাজটাই লিখে দেব যে ও বি এবং, ঠিক আছে, ও সি যোগ করি, সি না সরি ডি, ওটা হলো ডি। আচ্ছা ও ডি, দেখো এখানে কী লিখছি আমি নিজে বুঝতে পারতেছি না, এটা মুছে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি তোমার কি ও সি এবং ও ডি যোগ করি, তাহলে এটা আমার যোগ করা হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার এটা মোটামুটি শেষ। তো আমার কি বিশেষ নির্বাচন কমপ্লিট, আমার অঙ্কন কমপ্লিট। এবার আমার লাস্ট হলো কি প্রমাণ। তো চলো প্রমাণ করি, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবা। দেখো জ্যামিতি আশা করি এখন পর্যন্ত যতটুকু তোমাকে পড়াইছি তোমার কাছে কঠিন মনে হয় নাই, আর যদি তোমার কাছে কঠিন এরপরেও মনে হয় তাহলে আর কিছু করার নেই। আশা করি এর থেকে ভালো করে জ্যামিতি তোমাকে কেউ বুঝাইছে কিনা, যেহেতু অনলাইন ক্লাস তুমি দেখো তার মানে ইতিমধ্যে তুমি বেশ অনেকজনের ক্লাস দেখছো। আর স্মার্ট বোর্ড আমরা কিন্তু খুব বেশি দিন হয় নাই, তার মানে আমরা হলো সবার নতুন টিচার বলতে পারো অনলাইনে। অফলাইনে বিগত 4 বছর পড়ালো, অনলাইনে আমাদের কি মানে এটা কম। বাট আমি মনে করি যে আমি তোমাকে যেভাবে শেখাবো আশা করি কোনো টিচার শেখাতে পারবে কিনা এটা আমার জানা নাই। এতটুকু বলতে পারি তোমাকে আমি সবচেয়ে সহজভাবে শেখাবো, সবচেয়ে সহজ ওয়েতে শেখাবো। যদি এখন পর্যন্ত তোমার কোনো কিছু না জানা থাকে আজকের পর থেকে তুমি এই বিষয়গুলো জানতে শিখবা, যদি আমার সাথে তুমি থাকো। আর আমাদের পেড কোর্সে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে। আরেকটা বিষয় আমি তোমাদেরকে সবসময় বলি যে হয়তোবা আমরা কিছু ক্লাস এখানে দিতে পারি, বাট সব ক্লাস কিন্তু এখানে দেওয়া হয় না। এখানে সেই ক্লাসগুলো দেওয়া হয় যে ক্লাসের চাহিদা আছে, ঠিক আছে। তো দিন শেষে কথা হলো অনেকগুলো ক্লাস আছে, যেমন বোর্ডের অনেক প্রশ্ন আছে সমাধান করতে হয় আমাদের। তো এই সমাধানগুলো কি এখানে কিন্তু সেই চাহিদা নাই। কেউ কখনো এটা সার্চ দিবে না যে ঢাকা বোর্ড 2024-এর বৃত্ত করো, তো এটা কিন্তু থাকবে না। কিন্তু আমাদের কি করতে হয়, আমাদের প্রতিটা বোর্ড করে করে, যেমন টাইপ 1-এ আমি কাজ করতেছি, আমার টাইপ 1 এখনো কমপ্লিট হয়নি। এই টাইপ 1-এর উপরে না হলেও 10 থেকে 12টা সৃজনশীল প্রশ্ন আসছে বোর্ডে,
তারও বেশি হবে। এখন এই 10-12টা থেকে মিনিমাম 6-7টা প্র্যাকটিস করতে আমার নিজে করে দেওয়া উচিত তোমার সাথে, আর বাকি 5-6টা কি তোমাদের প্র্যাকটিস করা উচিত। কিন্তু মেন কথা হলো আমাদের করতে হবে, এমন না যে বোর্ড প্র্যাকটিস না করলে আমরা কমন পাবো। তো আমাদের বোর্ড প্র্যাকটিস করতে হবে প্রশ্ন বোঝার জন্য। যাই হোক, আমি এটা গেল, আমার এখন যেটা করণীয় সেটা আমার হলো প্রমাণ। তো সেই জন্য আমাদের পেড কোর্সে তোমরা সংযুক্ত হয়ে যাও। অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। যারা ম্যাথ কোর্সে, শুধু ম্যাথ কোর্সে যুক্ত হবো, বা যে কোনো একটা সাবজেক্ট, ধরো শুধু ম্যাথ, শুধু ইংলিশ, এরকম যদি অনলি একটা সাবজেক্টে যুক্ত হতে চাও, সেক্ষেত্রে তোমাদের খরচ পড়বে 510 টাকা, ঠিক আছে। আর যদি মনে করো যে তোমার 2-3টা সাবজেক্ট, মানে এখানে বাংলা, ম্যাথ এবং হলো ইংলিশ, এই 3টাতে যুক্ত হবো, ইংলিশের 2টাই থাকবে, ম্যাথ থাকবে, এটা হলো 1020 টাকা। আমি মনে করি এটা 50% ডিসকাউন্টে খুব সর্বোচ্চ মানে আছে। আমি জানি না এই প্রাইসে কেউ দিছে কিনা, বাট আমি আমার তরফ থেকে তোমাকে বাংলা 2টা পত্র শিখাবো, ইংরেজি 2টা পত্র শিখাবো, ম্যাথ শিখাবো, এই 5টা পত্র শিখাবো তোমাকে 1020 টাকার মাধ্যমে। ক্লাস শুরু হবে কখন? ক্লাস শুরু হবে টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরের দিন থেকে ক্লাস শুরু। আর যারা সায়েন্সে আসো, আর্টসে আসো, আমরা ওই ক্লাসগুলো দিব, হয়তো তখন আমাদের ক্লাসগুলো বুঝতে পারবো। বাট এখন আমি তোমাদের বলে দিচ্ছি, সায়েন্সে যারা রয়েছে, ফিজিক্স রয়েছে, তোমাদের কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, হায়ার ম্যাথ রয়েছে, এই 4টা সাবজেক্ট মিলে তোমার পড়বে 1020 টাকা। এখন অনেকে বলবা ভাই আমার তো হায়ার ম্যাথ নাই, আমার বেলাও কি সেম? এটা একটা কম্বো প্রাইস, তো এটা 1020 টাকাই হবে, তোমার হায়ার ম্যাথ থাকলেও হবে, না থাকলেও হবে। তারপর যারা তোমার আর্টসে আছে কি তোমার ভূগোল অর্থাৎ জিওমেট্রিক আছে, তারপর হলো সিভিজ আছে, পরিনীতি, ঠিক আছে, তারপর তোমাদের হলো ইকোনমিক্স আছে। তো এই যে সাবজেক্টগুলো তোমাদের আছে সেক্ষেত্রে থাকবে 1020 টাকা। বাট এখানে তোমরা প্রতিটা ক্লাসের সাথে বিশেষ পিডিএফ ফাইল পেয়ে যাবে, সমস্যা নেই। সেমভাবে যারা কমার্সের, বিজনেসের আসো, বিজনেসের যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, যেগুলো আছে, এগুলোর জন্য সেম 1020 টাকা। তো এই 4টা সাবজেক্ট করে তোমার পড়বে হলো 4টা সাবজেক্ট করে তোমার পড়বে 1020 টাকা করে। আর নর্মাল যে 3টা সাবজেক্ট আছে তার জন্য পড়বে 1020 টাকা। এভাবে তোমরা আমাদের কোর্সে খুব সহজে যুক্ত হতে পারো। যুক্ত হওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এছাড়াও আমি নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি। এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা, আমাদের সাথে কথা বলবা, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটের কাজ চলছে, আশা করি খুব সহজে বা অতি অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের কাজটা কমপ্লিট করতে পারবো। করার পর তোমরা সকল কিছু ওয়েবসাইট থেকে কিনতে পারবা। বাট আপাতত যতদিন আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট হচ্ছে, ততদিন তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি এই নাম্বারে কথা বলে তোমার যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাদের থেকে কি করতে পারো, এগুলো সংগ্রহ করতে পারো, ঠিক আছে। তো কোর্সটা অবশ্যই কিনবা, তোমাদের ভালোর জন্যই বলছি, আশা করি। কারণ 26 আমি চাইছিলাম হলো 27 থেকে কোর্স লঞ্চ করবো। আমার 26-এর শেষের দিকে আমার স্মার্ট বোর্ড কেনার একটা উদ্দেশ্য ছিল যে আমি 26-এর শেষের দিকে স্মার্ট বোর্ড কিনবো, আর 27 থেকে কোর্স লঞ্চ করবো। বাট আমি 26-এর অবস্থা এত করুন দেখি, আমি যখন কম্পিউটার, আমি তো এখন স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি, আমি কিন্তু কম্পিউটার ক্লাস নিচ্ছি, মেন ক্লাসগুলো কম্পিউটার নিচ্ছি। তো কম্পিউটার ডিসপ্লে উপরে আসলে এই ধরনের জ্যামিতি বোঝানো সম্ভব হয় না, সায়েন্সের কোনো ক্লাস নেওয়া সম্ভব হয় না, কমার্সের কোনো ক্লাস নেওয়া সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে তোমাদের প্রতিজনের চাহিদা, ভাইয়া ইংলিশের মতো করে অঙ্কটা সহজভাবে বোঝান, ভাইয়া একটু ফিজিক্সটা একটু ভালো করে শিখান। কিন্তু শিখাবো কীভাবে? তখন তো আমার কাছে স্মার্ট বোর্ড ছিল না, তো আমি পারি নাই। বাট এখন তো আমার কাছে আছে, তোমার কাছে আমি আছি। আশা করি যদি বিশ্বাস রেখে আমাদের সাথে শিখতে পারো বা আমার সাথে থাকতে পারো, আমি তোমাকে এখনও যে পরিমাণ সময় আছে, এপ্রিলে পরীক্ষা হবে, মোটামুটি 3 মাস সময় আছে টেস্টের পরে। এই 3 মাসে আমি তোমাকে এমনভাবে গড়ে তুলবো যে আমি ধরে নিব যে তুমি এখন পর্যন্ত কিছুই পড়ো নাই, এবং এখন থেকে তুমি চেষ্টা করছো যে ভাইয়ার সাথে আমাদের জার্নিটা শুরু করব, ভাইয়ার সাথে পড়াশোনা করব, এবং আমরা এখানে একটা ভালো মার্ক অর্জন করার চিন্তা ভাবনা করব। সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত হবা। আমি তোমাদের স্বপ্ন পূরণের মাধ্যম হতে চাই। আমি চেষ্টা করব যে আমি সর্বোচ্চ পরিমাণ নিজে দিয়ে দিব, যেন তোমরা এসএসসি 26 যারা 1 বছরের মধ্যে এই পরিমাণ প্যারায় রয়েছে, তারা যেন একটা সর্বোচ্চ রেজাল্ট করতে পারো। শিক্ষা বোর্ড নিজেও কিন্তু জানে যে তোমাদের যে অবস্থা, তার উপরে যে ধরনের মানসিক অত্যাচার, মানে একের ওপর এক তোমাদের এই দিবে, এই মার্ক দিবে না, মানবিক মার্ক দিবে না, কোনো আলাদা মার্ক দেওয়া হবে না, খাতা কঠিন করে দেখা হবে, পরীক্ষা কঠিন করে হবে, এই বিষয়গুলো আগে কখনোই ছিল না, তোমাদের সাথে যুক্ত করা হচ্ছে। এখন সমস্যা কি, তোমাদের গতবারে তোমাদের পাশের পার্সেন্টেজ দিন দিন কিন্তু নামছে, এবং তোমাদের পাশের পার্সেন্টেজ তারা ধরে নিয়েছে 42%-এর উপরে যাবে না। তার মানে এমনটা বিষয় যে 100 জনের মধ্যে পরীক্ষা দিলে 40 জন পাস করবে বা 42 জন পাস করবে, বাকি 60 জন ফেল। এখন হিসাব করো, তোমার পরীক্ষার কেন্দ্রে বা তোমার স্কুলে বা তোমার ক্লাসে আসলে কি 60 জন আছে? 60 জন যদি থাকে, সেই 60 জনের মধ্যে তোমার পাশের পার্সেন্টেজ কত? 60 জনের মধ্যে যদি পাস করে 20 জন করবে, 20 জনের মধ্যে তুমি কি আসো? এর 20 জন পাস করবে কিনা তোমার স্কুলে, তারও কিন্তু গ্যারান্টি নেই। কেন, লালপুরের লাস্টটা আমি দেখেছি যে সেখানে মোটামুটি লেভেলের যদি বলি, প্রায় 5 থেকে 6টা শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো ফেল।
আবার আরও বেশ অনেক জায়গায় দেখেছি যে সেম কোয়ালিটির একটা নিউজ কিন্তু পাবলিশ হয়েছে। তো সবগুলো নিউজ তো আমার মনে নেই, বাট আমি মনে করি যে আমাদের ক্লাসে থাকলে, আমাদের সাথে থাকলে ফেল তো পরের কথা, সর্বোচ্চ পরিমাণ মার্ক করতে আমরা সর্বোচ্চ সাহায্য করব। যাই হোক, আমাদের আসলে প্রমাণটা দরকার, তো চলো আমরা প্রমাণটা করি। তো দেখো, এই যে কেন্দ্রে আছে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্ত আছে এটা বৃত্তস্থ কোণ। আমরা সবাই জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেই অনুসারে এটা কোন চাপের উপর দণ্ডায়মান? বিডি চাপের উপর দণ্ডায়মান, অথবা আমরা এভাবে বলতে পারি বিএডি চাপের উপর দণ্ডায়মান। আমি ধাপ 1-এ এভাবে লিখব। তাহলে আমি লিখব ধাপ 1, ধাপ 1। ধাপ 1 আমি কি লিখব? বিডিএ, বিএডি। এই যে কেকের এই টুকরাটুক, আমি কেকের এই টুকরা বোঝাচ্ছি না, আমি কেকের এই অংশটুকু বোঝাচ্ছি, এটা। কারণ কেকের এখানে দুইটা টুকরা আছে, উপরে একটা নিচে একটা। উপরেটা বোঝাচ্ছি বিএডি চাপের উপর দণ্ডায়মান, ঠিক আছে? তাহলে বিএডি চাপের উপর দণ্ডায়মান, চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান। দুইটা কোণ থাকে, কেন্দ্রস্থ আর বৃত্তস্থ। কেন্দ্রস্থ কোণের নাম হলো বিওডি কোণ, ঠিক আছে? তো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি? কোণের নাম কি? কোণ, এই নামটা বিওডি, মাঝখানে যেটা আছে। আশা করি আগের যেমনি যেহেতু বুঝছো, এটা ইজিলি বলবা। বিওডি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটা? উপরেরটা নাম কি? বি এ ডি কোণ, কারণ এই মাঝখানে রাখতে হবে। বৃত্তস্থ কোণ বি এ ডি কোণ। প্রশ্ন মতে কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে অতএব, অতএব আমার কেন্দ্রস্থ কোণের নাম কি আসলো? আমার কেন্দ্রস্থ কোণ হলো বিওডি। তাহলে আমার কেন্দ্রস্থ কোণ হলো বিওডি কোণ সমান সমান 2 গুণন বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের নাম বিএডি কোণ, বিএডি কোণ। হয়েছে? এইভাবে আমার গেল ধাপ 1। এবার আমার ধাপ 2, এবার আমার ধাপ 2। ধাপ 2তেও সেম। এবার এই চাপের, আগের বার এই চাপের উপরে দণ্ডায়মান হয়েছে, এবার এই চাপের উপরে দণ্ডায়মান দিব আমি। চাপের নাম কি? বিসিডি চাপের উপর দণ্ডায়মান, ঠিক আছে? তাহলে কি? বিসিডি চাপের উপর দণ্ডায়মান, চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান, ঠিক আছে? কেন্দ্রস্থ কোণ সেম ভাবে আমি দুইটা নাম লিখে দিব। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের নাম কি? বিওডি কোণ, ঠিক আছে? কেন্দ্রস্থ কোণের নাম হলো বিওডি কোণ। তারপর কি? বহিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, ঠিক আছে? সরি, বৃত্তস্থ হবে না, বৃত্তস্থ। আচ্ছা, বৃত্তস্থ কোণ, এখানে এমন একটা প্যাচ হয়ে গেছে। আচ্ছা, বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণের নাম কি? বিডিসি কোণ, কারণ উপরেরটা নিচেরটা হলো কোণ হয়। তাহলে এটার নাম হলো তোমার কি? সেম বিসিডি কোণ। তো এটা দুইটা গেল। সেম প্রশ্নেই যে বৃত্তস্থ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমি এখানেও সেম কথা লিখে দেবো অতএব দিয়ে। অতএব তোমার কি? বিওডি কোণ, যেটা আমার কেন্দ্রস্থ কোণ, সমান 2 গুণন বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ বিসিডি কোণ, তাহলে বিসিডি কোণ। তাহলে আমরা দুইটা ধাপ পেলাম, এইটা আর এটা। এবার আমার ধাপ 3 হলো এই দুজনের যোগ করা। ধাপ 3, ধাপ 3 আগের মতোই ধাপ 1 আর ধাপ 2 থেকে কি যোগ করব। তাহলে ধাপ 1 যোগ, অথবা ধাপ 1 ধাপ 2 থেকে পাই, এটা লিখতে পারি, বা ধাপ 1 যোগ ধাপ 2, ধাপ 2 এটা আমি লিখতে পারি, বা ধাপ 1 ও ধাপ, এভাবে লিখতে পারি, ধাপ 1 ও ধাপ 2 থেকে পাই। যোগ না লিখে এভাবে লিখতে পারি, থেকে পাই, যেভাবে বই লেখে, থেকে পাই, এই কথাটা আমি লিখতে পারি। সেক্ষেত্রে লেফট হ্যান্ড আর লেফট হ্যান্ড যোগ, রাইট হ্যান্ড আর রাইট হ্যান্ড যোগ। লেফট হ্যান্ড এখানে কি আছে? লেফট হ্যান্ড এখানে আছিল বিওডি কোণ প্লাস, এটা লেফট হ্যান্ডও সেমই আছে, বিওডি কোণ সমান, এখানে আছে 2 ইন্টু বিএডি কোণ। আচ্ছা, কোণ বিএডি কোণ প্লাস, এবার এটাতে আসো, এখানে 2, ঠিক আছে? এর নাম কি? বিসিডি কোণ। তাহলে বিসিডি কোণ। এখন তুমি যদি খেয়াল করো, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাই তো? তাহলে আমি 2 আর 2 কি করতে পারি? কমন নিতে পারি। আমি এখানে 2 আর এখানে 2 আমি কমন নিতে পারি। তার মানে আমি এখানে লিখতে পারি, এখানে যা আছে তাই, এই লেফট হ্যান্ডে যা আছে তাই, বিওডি কোণ যোগ কোণ বিওডি কোণ সমান, আমি এখানে 2 থাকার কারণে 2 কমনের সাথে সাথে ব্র্যাকেট, এটা থাকলো কি? এখানে বিএডি কোণ প্লাস 2 কমনের সাথে রইল কি আমার? বিসিডি কোণ। হয়েছে?
এবার তুমি একটু ভালো করে খেয়াল করবা, এখানে একোণ, একোণ কোনটা? এইটা, যেটা একটা খাড়া দাগের উপর আছে। এটা কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি। এখানেও সেম খাড়া দাগের উপর আছে, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে এইটা এক সমকোণ, এইটা এক সমকোণ। কয় সমকোণ হলো? 2 সমকোণ। তার মানে এখানে এক সমকোণ, এখানে এক সমকোণ, 2 সমকোণ, আর এখানে 2। তাহলে 2 আর 2 কত হলো? 4 সমকোণ। 2 দুগুণা 4। তার মানে এই বি ও ডি সমান কত সমকোণ? 4 সমকোণ। তার মানে আমি এইটা লিখতে পারি যে কোণ বি ও ডি প্লাস কোণ বি ও ডি সমান হলো 4 সমকোণ। 4 সমকোণ। এখন প্রশ্নতে এটা বলে নেই, প্রশ্ন বলছে প্রমাণ করো যে 2 সমকোণ। কিসের? এই দুইটা বিপরীত কোণের, অর্থাৎ আমার এইটা লাগবে, যেটা আমি তুলে দিয়ে 4 সমকোণ লিখলাম। এখন এই লাইন অনুসারে, যে এই লাইনটা অনুসারে আমি তোমাকে জাস্ট দেখাবো, এই লাইনটা অনুসারে, এই লাইনটা অনুসারে, ঠিক আছে, যে এই দুইটা বিওডি, এই দুইটা বিওডি সমান হলো 2 ইন্টু এটা, ঠিক আছে তো নাকি? আর এই লাইনে তাহলে এটা সমান কত হলো? 4 সমকোণ হলো। একটু ইরেজ করে, ইরেজ হয়ে গেল। আচ্ছা, ইরেজের চাপ পড়ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি যেমনটা ভাবে এই লাইন সমান এটা লিখতে পারি, আমি সেম ভাবে এই লাইন সমান এটা লিখতে পারি। তার মানে আমি এখন লিখতে চাচ্ছি বিওডি আর বিওডি, এই দুইটা কোণ আছে, এই দুইটা কোণ সমান হলো এই পার, মানে লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড যেভাবে লিখি সেম ভাবে। এখন ওখানে আমার মোছা দরকার, তো চলো দেখি মোছা যায় কিনা। আমি সার্কেলটা মুছতে বললাম না, তখন তো মুছলো না। আচ্ছা, এখন মুছবে কিনা দেখা যাক। এটা বড় হয়ে গেছে, তো আমি এটাকে মুছে দিচ্ছি। 1 মিনিট দাঁড়াবা, ঠিক আছে? এটা একটা মুছছে না, মানে যে জিনিসটা আমি দিয়ে রাখছি ওটা মুছছে না। এখানে মুছার কিছু আছে কি? না, এখানে মুছার কিছু নাই অবশ্য, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এখানে বাকি কাজটা এখানে করি, যেহেতু আমাদের এখানে করতে হবে। তো এখানে আমি এটা তোলার পরিবর্তে, এইটা তোলার পরিবর্তে, এই যে এই লাইনটা আছে এটার পরিবর্তে আমি এইটা তুলবো, ঠিক আছে? তাহলে আমি এখানে তুলবো কি? আমি এখানে সমান দিব, যেহেতু আমার নিচে জায়গা নেই। আমি এখানে লিখবো 2 ব্র্যাকেট, তারপরে এই যে এই লাইনের পরিবর্তে এই লাইন কি? বি এ ডি আর হলো বি সি ডি। তাহলে কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি সমান সমান, এখানে কত সমকোণ আছে? 4 সমকোণ। সমান সমান হলো 4 সমকোণ। 4 সমকোণ হয়েছে? আচ্ছা, এখন এই দুই এখানে গুণ আছে, এটার মধ্যে কোনো গুণ আছে, তাহলে ওটা গেলে কি হবে? ভাগ। তাহলে আমার রইল কোনটা? এতটুক। আমি এতটুকু এখানে লিখে দিব, বি এ ডি কোণ প্লাস কি? কোণ বি সি ডি কোণ সমান, এখানে কত? 2 সমকোণ, কারণ এখানে এটা আছে, এটা হলো ভাগ যাবে, ভাগ গেলে 2 সমকোণ। দেখো প্রমাণ হয়ে গেছে। প্রমাণ এটাই ছিল যে বিএডি প্লাস বিসিডি সমান 2 সমকোণ, আমি যেটা এখানে লিখছিলাম। এখন যদি বলে 180 ডিগ্রি, সেক্ষেত্রে এখানে আরেক লাইন বাড়বে। যদি 180 ডিগ্রি বলে তাহলে এরকম থাকবে বিএডি প্লাস কি? বিসিডি, যেটা এখানে আছে, এখানে আমি লিখে দিব সরাসরি 180 ডিগ্রি। পাশে লিখে দিব যে 1 সমকোণ সমান সমান 90 ডিগ্রি। এই কথাটা আমি এখানে সাইডে লিখে দেব, 90 ডিগ্রি। শেষ। তাই তো এইভাবে আমি খুব ইজিভাবে আমি কি করতে পারি? এগুলো প্রমাণ করতে পারি।